অনির্বাণের অগ্নিমানে আজকে আমরা কাটাছেড়া করব বিজেপির একটা নির্দিষ্ট দিক নিয়ে। কোন দিক? রাজ্য বিজেপি এই মুহূর্তে একটা টালমাটাল সিচুয়েশনে রয়েছে বলে অন্তত বিরোধীরা দাবি করছে। শাসক দল তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং কংগ্রেস তাদের মন্তব্য, বিজেপি জোর জারি করে তৃণমূল থেকে অন্যান্য দল থেকে যে সমস্ত নেতা নেত্রীদের নিয়েছে বাজ বিচার না করে তার ফলাফল নাকি এখন ভুগতে হচ্ছে। কারণ বিজেপি থেকে একে একে বিধায়ক থেকে শুরু করে নেতা, মন্ত্রী, সাংসদ তারা শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। এই অবস্থায় দাঁড়িয়ে আজ জাতীয় কর্মসমিতির বৈঠক হয় এবং সেই বৈঠকে জাতীয় কর্মসমিতিতে বঙ্গ থেকে বেশ কিছু নেতা মন্ত্রীকে তারা জায়গা দিয়েছেন। রাজীব বন্দ্যোপাধ্যায়কে জায়গা দেওয়া হয়েছে, দেবশ্রী চৌধুরীকে জায়গা দেওয়া হয়েছে, অমিত মালব্য থাকছেন, কৈলাস বিজয়বর্গী যিনি এতদিন ধরে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ছিলেন পশ্চিমবঙ্গে, সেই পর্যবেক্ষককেই জায়গা দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে যে জায়গা তো যাকেই দেওয়া যেতে পারে, কিন্তু সেই পুরনো মানুষগুলিকেই কেন জায়গা দেওয়া হলো? তাহলে কি বিজেপির কাছে নতুন মুখ নেই? বিজেপি কি এই মুহূর্তে ঠিক করে উঠতে পারছে না যে কাকে নিয়ে আমি চালাবো, 200-র ওপরে সিট পাবো, রাজ্য দখল করব, যে স্বপ্ন নিয়ে বিজেপি লড়াইটা শুরু করেছিল সেখানে 100 টাচ করতে পারেনি তারা। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিজেপি বিরুদ্ধে 213টা আসন তৃণমূল কংগ্রেস জিতে প্রবল ক্ষমতাশালী হয়ে রাজ্যে ক্ষমতায় এসছে। আরও বিধায়ক অন্য দল থেকে আসছে, সংখ্যাটা আরও বাড়তে থাকবে। এই অবস্থায় দাঁড়িয়ে 77 থেকে ইতিমধ্যে কমতে শুরু করেছে। অফকোর্স 3 থেকে 77 একটা হিউজ জাম্প, পার্সেন্টেজের প্রশ্নে হিউজ পার্সেন্টেজ বিজেপি জাম্প করেছে। একসময় 1 থেকে 18টা সাংসদে গিয়েছিল, কিন্তু সেই বিজেপি আজকে কেন এরকম দুরবস্থা? রাজনীতি বিশ্লেষকরা এর উত্তর খুঁজছেন। আমরা এই নিয়ে আজকে আলোচনা করব। তবে তার আগে এই মুহূর্তে আমরা দেখব অনির্বাণের অগ্নিবাণের আজকের 3টে অগ্নিবাণ। আমরা দেখব অগ্নিবাণ নাম্বার 1, বঙ্গে মুখ না থাকাতেই কি কেন্দ্রীয় নেতৃত্বে আস্থা? অগ্নিবাণ 1 এর উত্তর আজ আমরা খুঁজব। অগ্নিবাণ 2, অনির্বাণের অগ্নিবাণের 2 নম্বর প্রশ্ন, যেটা রাখবো আমরা গেস্টদের কাছে, বেসুরোকে দায়িত্ব দিয়ে কি বার্তা বিজেপির? রাজীব বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়ে যে সমস্ত তৃণমূলের নেতারা বিজেপিতে যোগদান করেছেন, তারা তৃণমূলে ফিরেছেন, তাদের কি বার্তা দিতে চাইলো বিজেপি? বা নতুন করে যাতে কেউ আর তৃণমূলে না যায় সেটা কি আটকানোর একটা মরিয়া চেষ্টা? অগ্নিবাণ নাম্বার 3, দল বদলে আসা 3 নেতাকে দায়িত্বে কি বার্তা? অগ্নিবাণ নাম্বার 3। এই 3টি প্রশ্নের উত্তর আজকে আমরা খুঁজব। আমাদের সঙ্গে আজকে প্যানেলে যে সমস্ত এক্সপার্টরা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করাবো, তাদের কাছ থেকে আমরা উত্তর খুঁজব। আমরা জানবো যে সত্যিই কি বিজেপির এখন টালমাটাল সিচুয়েশন, নাকি এটা তো রাজনীতির অঙ্গ, আসবে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে বিজেপির সেই কর্মীরা মনে প্রশ্ন জাগে যে যাদের ওপরে ভরসা করে আমরা লড়াই করছি তারাই আবার ব্যাক করছে শাসক দলের কাছে। আমরা লড়বোটা কাকে নিয়ে? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, আমরা আলোচনা করব, আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র অশোক ভট্টাচার্য। অশোকবাবু, আপনার কাছে প্রশ্ন করতে চাইছি যে আপনি তো অবশ্যই একজন বিজেপি বিরোধী হিসেবে আপনার রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করবেন। আপনার কি মনে হয় যে বিজেপির আজকে এই কন্ডিশন কেন? পুজোর অ্যালবাম প্রকাশ হতো না, এখনও হয় পুজোর রেকর্ড, পুজোর অ্যালবাম। আজকে পুজোর অ্যালবাম প্রকাশ হলো আর কি। শুধু যাওয়া শুধু আসা, গানটা একটুখানি যদি বলেন একটু দুকলি গাইতে পারি আর কি। হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়, আধখানি কথা সাঙ্গ নাহি হয়, লাজে ভয়ে ত্রাসে আধো বিশ্বাসে, শুধু আধখানি ভালোবাসা, শুধু যাওয়া আসা, শুধু যাওয়া আসা। হ্যাঁ, পরিচালক তৃণমূল, প্রযোজক বিজেপি। বাংলার রাজনীতিতে পুজোর অ্যালবাম এটাই। আসলে ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাতে যে বিজেপির নেতৃত্ব কাকে দায়িত্ব দেবেন সেটা একেবারে বিজেপির ব্যাপার। অবশ্যই একটা সর্বভারতীয় দল, তাদের কাকে নেতৃত্ব দেবেন, দিল্লির নেতৃত্ব, রাস্তা ইত্যাদি নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু বাংলার রাজনীতিতে যে সংস্কৃতির প্রবর্তন 2011 থেকে তৃণমূল করলো, তার ব্যাটনটা যে সত্যি করে বিজেপি হাতে নিয়ে নিয়েছে তার প্রমাণ তো আমরা এর আগে পেয়েছি। আজকের যে ঘটনা ঘটলো, এই যে বলছে না বেসুরোকে দায়িত্ব, অমুককে দায়িত্ব, আজকে তো একজনকে দেখলাম, আমি জানি না, এটা আমার কথা নয়, সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল। সোশ্যাল মিডিয়ায় এই একটা ঘুরছে, অমুক লোকে বড্ড পাজি, আজকে রাম কালকে কাজী।
এখন এই আজকে রাম কালকে কাজী, মানে আজকে তৃণমূল কালকে বিজেপি আজকে তৃণমূল, এ তো আনা জানা হতা রহেগা। বেশ বেশ, আপনার কথা সূত্র ধরে আমি একটা পয়েন্ট উল্লেখ করছি, এই পয়েন্টটি আমরা অবশ্যই আলোচনায় যাব যে আসলে তো রাজনীতিটা দু রকমের হয়, একটা হচ্ছে ক্ষমতা দখলের রাজনীতি, আর একটা হচ্ছে নীতি আদর্শের রাজনীতি। এই পয়েন্টে আলোচনাটা খুব দরকার, কারণ বর্তমানে পশ্চিমবঙ্গে যে রাজনীতি চলছে এটা নিয়ে আলোচনা হওয়াটা খুব দরকার, কারণ সাধারণ মানুষ এর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছেন। অশোকবাবুর পাশাপাশি আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগদান করেছেন আরও দুজন, বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ী, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন অনিন্দ্য সিনহা রায়, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকেও স্বাগত। আমি রাজর্ষি আপনার কাছে জানতে চাইছি যে আজকে যে কর্মসমিতির বৈঠকে বেশ কিছু মুখ অ্যাড হয়েছে, যেখানে বিজেপির পুরনো ব্যক্তিদের কি দায়িত্ব দেওয়া হয়েছে এবং তৃণমূল থেকে যাওয়া বেশ কিছু সিনিয়র লেভেলের লিডারকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে আসলে আপনাদের দলের মুখ নেই, মানে মমতার বিরুদ্ধে লড়ার জন্য মুখ নেই, এটা তো প্রমাণ হয়ে গেছে, কিন্তু একটা দলের কমিটি তৈরি হচ্ছে, সেখানে সেই পুরনো লোকদেরকে আপনারা জায়গা দিচ্ছেন কেন? মুখ নেই, এটাই যদি হয় সিচুয়েশন ভালো নয়, এরকম তো শুনতে হবে আপনাদেরকে। প্রথম কথা হচ্ছে বিজেপি একটা সর্বভারতীয় রাজনৈতিক দল এবং নতুন কোনো প্রতিষ্ঠিত হওয়া দল তো রাজনৈতিক দল নয়, এটা সম্পূর্ণ পার্টির একটা আভ্যন্তরীণ ব্যাপার। আপনারা দেখেছেন যে প্রেসিডেন্ট যিনি হয়েছেন তাকে কি কেউ চিনতেন? তাকে কেউ চিনতেন না, যিনি পশ্চিমবঙ্গ রাজ্য ভারতীয় জনতা পার্টির সভাপতি হয়েছেন। আপনারা নিজেরাই বলেছেন এখান থেকে। এবং প্রেসিডেন্ট কি বার্তা দিয়েছিলেন প্রথম দিনকে, যে আজকে আমি এখানে আছি, কাল আমার জায়গায় অন্য আরেকজন কেউ এসে বসবে। এবং এটি ন্যাশনাল যুব মোর্চার প্রেসিডেন্টও কিন্তু এই একই কথা বলেছিলেন যখন তাকে যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি করা হয়। তো ভারতীয় জনতা পার্টি একটি আপাদমস্তক, তার একটা নিজস্ব ডেমোক্রেসি আছে, পদ্ধতি আছে, একটা সাংগঠনিক আছে, ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দল নয়। আপনারা বোধহয় অশোক লাহিড়ীর নামটা দেখেছেন ওখানে, সেই জন্যই বোধহয় আজকে সব্যসাচী দত্ত বলেছেন যে বাইরে থেকে চাঁদ দেখতে সুন্দর, যারা চাঁদ ঘুরে এসেছেন তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখুন চাঁদের মাটিটা কি অবস্থায় হয়ে রয়েছে। দেখুন, বাংলায় একটা কথা আছে, প্রয়োজনে প্রিয়জন। তো এখন প্রয়োজনে প্রিয়জন হওয়ার পরে কেউ যদি মনে করে ঘর ওয়াপসি তারা করতে চায়, কারণ তখন তাদের মনে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে বাঁচাতে পারছেন না, একমাত্র ভারতীয় জনতা পার্টি বাঁচাতে পারবে। এবার তিনি পরাজিত হয়ে তার এখন নতুন প্রয়োজনে নতুন প্রিয়জন বা পুরনো প্রিয়জনের প্রয়োজনীয়তা পড়েছে। তো সেটা দেখুন তার ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে তো আমি কথা বলতে পারি না। তবে আমি একটা কথা বলতে চাই, শুধু কংগ্রেসের, আমি বলছি, আমি আসবো এই কংগ্রেসের উত্তরটা আমি শুধু দিয়ে নিই যে যাদেরকে নেতা হায়ার করতে হয় ভারতবর্ষ থেকে নয়, এশিয়ার থেকে নয়, একেবারে ইউরোপ থেকে, ইটালিয়ান কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইটালিয়ান কংগ্রেসে পরিবর্তিত হয়। না না, অবশ্যই, কারণ সেই কারণে তিনি এখন শুধু আসা যাওয়া রবীন্দ্রনাথের সহায়তা নিচ্ছেন। প্লিজ অশোক দা আনসার দেবেন। এবং যাদের পুরো মানে পার্টিটাই একখানা সাইনবোর্ডে পরিণত হয়েছে, রাজর্ষি পয়েন্ট দিয়েছে, আপনি আনসার দেবেন। আমি অশোক দা আপনার কাছে ফিরবো, কিন্তু আমি রাজর্ষি আপনার কাছে বলতে চাই, আপনি বলছি ইটালিয়ান কংগ্রেসে আপনি চলে গেলেন রাজ্য থেকে ডাইরেক্ট। প্রশ্ন হচ্ছে যে প্রয়োজন প্রিয়জন আপনি প্রসঙ্গ তুলছেন, বাছবিচার করে কেন নেন না? অবশ্যই বাছবিচার করে তো নেওয়া হয়েছে, বাছবিচার করে নেওয়া হয়েছে বলেই তো তখন তারা তো এটাই বক্তব্য রেখেছেন। এখন সিচুয়েশন যা দাঁড়িয়েছে না রাজস্বী, সাইকোলজিক্যাল কাউন্সেলিং এর দরকার। 1 মাস ধরে সাইকোলজিক্যাল কাউন্সেলিং করো, নির্দিষ্ট ব্যক্তি বা মহিলাকে যিনি আপনাদের দলে যোগদান করবেন তাকে পরিষ্কার রিপোর্ট তৈরি করো, রিপোর্ট দেখে একটা সায়েন্টিফিক রিপোর্ট দাও দলের নেতৃত্বকে যে হ্যাঁ ওর সাইকোলজিক্যাল কাউন্সেলিং করে আমার এই মনে হয়েছে, এই লোকটার ফিরে যাওয়ার সম্ভাবনা কম। আচ্ছা, তো সেটা আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের জন্য হয়তো প্রযোজ্য হবে বা অন্যান্য রাজনৈতিক দলের জন্য, এটা একা তো বিজেপির জন্য হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা সেই সময় মনে করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে বাঁচাতে পারছেন না, তাদেরকে বাঁচানোর জন্য তারা পশ্চিমবঙ্গকে বাঁচাতে চাওয়ার জন্য তারা ভারতীয় জনতা পার্টির দ্বারস্থ হয়েছেন। আমরা তো কেউ কাউকে ঢাক বাজিয়ে তাদেরকে নিমন্ত্রণপত্র দিয়ে আসেনি, তারা আসতে চেয়েছেন, আমরা তাদেরকে গ্রহণ করেছি, তাদেরকে সম্মান দিয়েছি। এখন যাওয়ার জন্য কোনো কথা তো বলতে হবে, তাই অনেকে অনেক কথা বলবে। আমরা তো আজকেই দেখছি একাদশে থাকতে চাওয়া সাংসদ তো 111তেও স্থান পাননি, তিনি তো 3য় নম্বর রয়ে তাকে ফুক দিতে হচ্ছে।
তো আগামী দিনে তৃণমূল থেকে যারা এসেছেন তারা কোনোদিন তো ওই দলের বেশ, সম্মান ঠিক আছে, পাননি, ঠিক তারা আছে, এখানে ঠিক আছে। তাই ঘিটা ঠিক হজম Okay, হয়নি, okay, তাই fine. জন্য আবার চলে বেশ, যাচ্ছে। ঘিটা হজম হয়নি। আমি পলিটিক্যাল এক্সপার্ট অনিন্দ্য সিনহারা আমাদের সঙ্গে রয়েছেন। অনিন্দ্যবাবু, আমি আপনার কাছে জানতে চাইছি যে এই যে প্রয়োজন, প্রিয়জন, পেটে ঘি সহ্য না হওয়া, সেই জন্য আবার ফিরে যাওয়া অন্য জায়গায়, আপনি একজন এক্সপার্ট হিসেবে এটার পলিটিক্যাল এক্সপ্লেনেশন কি দেবেন? দেখুন, আমি শুনছিলাম রাজশ্রীবাবু বা অশোকবাবু আগে যে কথাগুলো বললেন, রাজশ্রীবাবুর কথা ধরেই বলি, ব্যাপারটা এত সোজা নয়। উনি যেমনভাবে বলছেন ব্যাপারটা এত সোজা নয়। আজকে বিজেপির কার্যসমিতি বৈঠক হলো, তাতে 16 জন লোককে আমাদের পশ্চিমবঙ্গ থেকে নিল। কেন নিল তার কারণটা বুঝতে হবে। তার কারণ মধ্যে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এগিয়ে চলেছেন, উনি রাজ্যের মধ্যে আর নেই। আগামী দিনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস চিন্তা করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হিসেবে কেন্দ্রের দিকে এগোচ্ছেন। তাকে আটকাতে গেলে, পশ্চিমবঙ্গকে যদি স্ট্রং না করা হয়, তাহলে কিন্তু বিজেপি এটা বুঝতে পারছে, তাহলে কিন্তু তাদের মানে বিপর্যয় অনিবার্য হয়ে উঠেছে। সেই কারণও আছে। আর এছাড়া উল্টো দিকটাও যদি দেখেন, এর আগে একবার আমি যদি ভুল না করি 8 জনকে সর্বোচ্চ নিয়েছিল সেন্ট্রাল কমিটিতে, এবার 16 জন হলো। আর একটা কারণ হচ্ছে, দেখুন, বিজেপি তো পশ্চিমবঙ্গে তেমন কিছু ছিল না। আজকে ধরুন 77টা এমএলএ, কিছু কমে গেছে, চলে গেছে, সেটা অন্য প্রসঙ্গ। 77টা এমএলএ এবং 18টা এমপি জিতিয়ে এনেছে। সেখানে তো তাদের একটা অ্যাচিভমেন্ট ছিল, যারা এগুলো করে, যেমন কৈলাস বিজয়বর্গীর কথাই যখন আপনি বললেন, তো উনি এটা তো বলতেই পারেন যে আমার এটা অ্যাচিভমেন্ট, তাকে হয়তো সম্মান দেওয়ার জন্য করেছেন। এটা পুরোপুরি পারেন কি ইটস অ্যান অ্যাচিভমেন্ট? না, আমার এটা পুরোপুরি It's an achievement. এটা পুরোপুরি বিজেপির ন্যাশনাল পার্টির এটা না, ন্যাশনাল এক জেনারেল মিনিট, সেক্রেটারি, এছাড়া আমি উনি এই জন্য ন্যাশনাল তথ্যে- জেনারেল সেক্রেটারি এটা- পার্টির, এক- উনি কি এক মিনিট। তৃণমূল থেকে এসেছেন নাকি উনি তথ্যের কথা বলছি। অনিন্দ্যবাবু, আমাকে প্যাকেজটা চালাতে হবে। তার আগে জাস্ট বলি, তথ্যের কথা বলছি। 3 থেকে 77, 1 থেকে 18, এগুলোকে তো তথ্যের প্রশ্নে বলছি আবারও। এটা তো অস্বীকার করা যায় না, অ্যাচিভমেন্ট তো বটেই। 2,28,00,000 পশ্চিমবঙ্গের একটা দুটো বিধায়ক মন্ত্রী ছেড়ে চলে গেল, এটা রাজনীতির পার্ট, কিন্তু অস্বীকার করা যায় না এগুলোকে। ঠিক কথা। সেই কারণে আজকে আপনাকে বুঝতে হবে যে বিজেপি কেন 16 জনকে তাদের কমিটিতে নিল, এটা বেশ, বুঝতে হবে। কেন 16 জনকে নিল? এছাড়া আরো আমি কারণ আসবো, আছে। আমি আপনার কাছে আনসার নেব 16 জনকে কেন নিল। এবং এই রিলেটেড বিষয়ে আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি, একটা প্রতিবেদন আমরা তৈরি করেছি। প্রতিবেদনটা দেখুন। তবে প্রতিবেদন দেখানোর আগে আপনাদের জানাই, আমাদের সঙ্গে যোগদান করেছেন প্রফেসর ডক্টর মহানন্দা কাঞ্জিলাল। প্রফেসর কাঞ্জিলাল, আপনাকে স্বাগত। প্রফেসর কাঞ্জিলার কাছ থেকেও আমি কথা বলবো এই বিষয়ে, তার মতামত জানবো, পলিটিক্যাল এক্সপ্লেনেশন নেব। একটা প্রতিবেদন দেখুন। 21 বিধানসভা ভোটে দলের আশানুরূপ ফল হয়নি, তবে বঙ্গে প্রধান বিরোধী দল হয়েছে বিজেপি। 2016 সালের বিধানসভা ভোটে বিজেপির ঝুলিতে গিয়েছিল মাত্র 3টি আসন, আর 2021 বিধানসভা ভোটে বঙ্গে 70-এর বেশি আসন পেয়েছে বিজেপি। 21 বঙ্গে প্রধান বিরোধী দল হওয়ার পর রাজ্যে দলের দায়িত্বে পুরনো মুখের ওপরই ভরসা রাখল বিজেপি। বৃহস্পতিবার প্রকাশিত হল দলের নতুন জাতীয় কর্মসমিতির তালিকা। পর্যবেক্ষক রইলেন কৈলাস বিজয়বর্গীয়, সহ পর্যবেক্ষক রইলেন অমিত মালব্য। 2021 বিধানসভা ভোটে বঙ্গে জয়ের ডাক দিয়ে কেন্দ্রীয় হেভিওয়েটদের প্রচারে নামিয়েছিল বিজেপি। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপির হেভিওয়েটরা প্রচার করেছিলেন রাজ্যে। তবে বিধানসভায় ফের বঙ্গে ফুটেছে ঘাসফুল। তৃণমূলের নিরঙ্কুশ জয়ের পর দলের নেতৃত্বকে টার্গেট করেছিলেন তথাগত রায়ের মতো শীর্ষ নেতারা। তথাগত রায়ের নিশানায় ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, অমিত মালব্যরা। তবে বঙ্গে দলের দায়িত্বে পুরনো মুখের ওপরই বিজেপির ভরসা রাখা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। রাজ্যে বিজেপির প্রধান বিরোধী দল হওয়ায় দলের দায়িত্বে পুরনোদেরই রেখে দেওয়া হলো বলে মত রাজনৈতিক মহলের। শুধু তাই নয়, বৃহস্পতিবার প্রকাশিত তালিকায় রয়েছে চমকও। জাতীয় কর্মসমিতিতে আমন্ত্রিত সদস্য হিসাবে এলেন মিঠুন চক্রবর্তী, দীনেশ ত্রিবেদী, রাজীব বন্দ্যোপাধ্যায়, দিলীপ ঘোষ, দেবশ্রী চৌধুরী, রূপা গঙ্গোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, ভারতী ঘোষদের নামও রয়েছে জাতীয় কর্মসমিতির তালিকায়। তবে বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা রাজীব বন্দ্যোপাধ্যায়কে জাতীয় কর্মসমিতিতে আনা বিশেষ তাৎপর্যপূর্ণ। বিধানসভা ভোটের পর থেকেই বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে প্রত্যাবর্তনের চেষ্টা করেও কার্যত সাড়া পাননি তিনি। সেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে জাতীয় কর্মসমিতিতে এনে বিজেপি নেতৃত্ব তাকে গুরুত্ব দেওয়ার বার্তা দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। শিবাশিস মৌলিক, রিপাবলিক বাংলা। আমি প্রফেসর কাঞ্জিলাল, আপনার কাছে জানতে চাইছি যে আপনি প্রতিবেদন শুনলেন এবং সামগ্রিকভাবে সাবজেক্টটা আপনি শুনেছেন।
এই যে জাতীয় কর্মসমিতি বৈঠক হয়েছে এবং রাজ্য থেকে একাধিক ব্যক্তিকে সেখানে স্থান দেওয়া হয়েছে, তার মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কিছু নেতা যারা বিজেপিতে এই মুহূর্তে রয়েছেন এবং কিছু ব্যক্তি যারা বেসুরো, তাদেরকে ডিরেক্ট একদম সেন্ট্রাল কমিটিতে নিয়ে নেওয়া হলো। আপনার কি মনে হয় যে কোথাও কি তাহলে বিজেপি মনে করছে না সত্যি এই মুহূর্তে একটা টালমাটাল সিচুয়েশন, একটা ড্রেনিং হচ্ছে, ড্রেনিং অফ তাদের পলিটিক্যাল লিডার্স তৃণমূল কংগ্রেসে চলে আসছে, এখান থেকে বাঁচানোর জন্য একটা অন্তত প্ল্যাটফর্ম এদেরকে দাও, আটকাও ভাই, আগে আটকাও এদেরকে, তারপর না বাকিটা দেখা যাবে? প্রথম কথা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই সামগ্রিকভাবে রাজনৈতিক পটচিত্রে এই যে দল বদলের একটা হিড়িক চলেছে, সেটা সারা ভারতবর্ষ জুড়ে এবং পশ্চিমবঙ্গে বিশেষ করে গত বিধানসভা নির্বাচনে, এটা কিন্তু একেবারে ব্যক্তিগত মতামত আমার, এটা কিন্তু রাজনীতিতে খুব একটা কাম্য নয়। অর্থাৎ মানুষের কাছে বার্তাটা কিন্তু খুব ভালো যায় না, এটা প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত মানুষ বিজেপিতে চলে গিয়েছিলেন বিধানসভা ভোটের আগে, রাজীব বন্দ্যোপাধ্যায় বলুন, সব্যসাচী দত্ত, অনেকেই চলে গেছেন যারা তৃণমূলের হেভিওয়েট নেতা ছিলেন, তারা কেন ফিরে আসছেন এটা কিন্তু ভাবার বিষয়। যেটা মানে উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে বিজেপি দল কিন্তু একটা কেন্দ্রীকরণে বিশ্বাস করে, এটা তাদের একটা নীতি বলবো। কিন্তু এটা মনে রাখতে হবে, প্রথমত ভারতবর্ষ কিন্তু একটা বৈচিত্র্যের দেশ, এখানে ডিসেন্ট্রালাইজেশন যেখানে সারা পৃথিবীতে একটা এজেন্ডা, সেখানে এই কেন্দ্রীকরণটা বোধহয় এই নেতাদের খুব একটা আবার পছন্দ হয়নি এবং যার জন্য তারা কিন্তু চলে আসছে। অর্থাৎ কেন্দ্রীকরণ মানে অনেকটা কর্পোরেট সেক্টরের মতো, যে আজকে একে পছন্দ হলো না, একে কালকে আমি সরিয়ে দিতে পারি, সেটা রাজ্য মানে রাজ্য সভাপতি থেকে আরম্ভ করে সবাই। এই জিনিসটা বোধহয় খুব একটা রাজনীতিতে সবাই পছন্দ করছেন না, যার জন্যই এত জন গিয়েও আবার ফিরে আসছেন। দ্বিতীয় কথা, থার্ড হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়টা পশ্চিমবঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য। বিধানসভা নির্বাচনে তার দল তো হ্যাট্রিক করেছেই, শুধু তাই না, ইদানিং যে ভবানীপুরের জয়, এটা কিন্তু রেকর্ড ব্রেক করেছে। এবং এই যে তৃণমূলের হাওয়া, এটা যে মমতা ব্যানার্জির বিকল্প কেউ নেই, সেটা কিন্তু বিজেপি পার্টি ভালোভাবে বুঝতে পেরেছে, যার জন্য বাংলা থেকে এতজনকে তারা জাতীয় এই কর্মসমিতিতে স্থান দিয়েছে। আমি আসছি প্রফেসর কাঞ্জিলাল, আমি রাজস্বী আপনার কাছে জানতে চাইছি একটা বিষয়। দেখুন আপনি রাজস্বী, যদি রিজিওনাল পলিটিক্সের কথা ভাবা যায়, 34 বছর বামেরা ক্ষমতায় ছিল, আনডাউটেডলি ভারতবর্ষের বুকে খুব কম পার্টি এসছে বামেদের মতো 34টা বছর ক্ষমতায় থেকেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে, আমি ইতিহাস বলছি, তথ্য দিয়ে বলছি, তারপর প্রশ্ন রাখছি, লড়াই করে 34 বছরের প্রবল প্রতাপশালী দাপুটে এই বাম সরকারকে পতন ঘটিয়েছিল, ইতিহাস বলে। এখন আপনারা মমতার যে পুলিশের বিরুদ্ধে মমতার হয়ে কাজ করার কথা বলছেন, সেই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একসময় কাডারের ভূমিকায় নেমেছিল, তাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দমানো যায়নি। পথে ঘাটে বামেদেরকে তিনি কার্যত ঘোল খাইয়ে ছেড়ে দিয়েছিলেন, পতন হলো, তৃণমূল কংগ্রেস তৈরি হলো। এখন আপনাদের পার্টিটাও গোটা ভারতবর্ষ জুড়ে ব্যাপক বিস্তার, মমতার মতো সেই লড়াইটা কোথায়? মানুষ তো এই প্রশ্ন তুলছে যে সেই লড়াইটা দিতে পারলে তবে না ভাই তোমার প্রতি আমার কনফিডেন্সটা আসবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা কর্মী সমর্থক তারা বলেন যে উনি যখন যেটা ধরেন সেটা একদম ডাটে লেগে থাকে, ডাট করে দেয় না, একদম হিন্দিতে বলে জোকের মতো লেগে থাকলো। আপনারা এত ফ্র্যাকচার্ড কেন আপনারা? মমতা ব্যানার্জির যে লড়াইয়ের কথাটা আপনি আজকে বলছেন, আমি না তৃণমূলের কথা বলছি, আপনাদেরকে বলছি না অবশ্যই মমতা ব্যানার্জির এই লড়াইটা যদি ভারতীয় জনতা পার্টি না থাকতো, তাহলে কি লড়াইটা কোনো লড়াইতে গিয়ে দাঁড়াতো? যে পার্টিটার জন্মের পরে হাতটা শক্ত করে অটল বিহারী বাজপেয়ীজি এবং আডবাণীজি যদি না ধরতেন, রাজমাতা বিজয়রাজে সিন্ধিয়া যদি না ধরতেন, এই সম্পূর্ণ সাহায্যটা ভারতীয় জনতা পার্টি করেছে। বিজেপি এবং তৃণমূল যে ন্যাচারাল অ্যালাই, এটা রাজস্বী বলে লাভ নেই। ধন্যবাদ বলার কি আছে? এটা তো বাস্তব কথা। 98-99 তো তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে ছিল। 2001 সালে তো আপনারা নির্বাচন লড়েছেন, 2011 সালে 185টা সিট পেয়েছেন, সেইটা 2009 সালে তো 26টার মধ্যে এই যে লেনা দেনা, এটাই তো স্বাভাবিক। বিজেপি তৃণমূলের লেনা
লেনাদেনাটাই তো স্বাভাবিক। বিজেপির তৃণমূলে লেনাদেনাটাই তো স্বাভাবিক। মমতা আরে বন্দ্যোপাধ্যায় আমি বিশ্বাসঘাতকতা করেছেন। প্লিজ মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাসঘাতকতা করেছেন। আপনারা আজকে আমাকে কিসের ধন্যবাদ? আপনি নিজের পার্টি দেখুন। Please. আপনি absolutely আমাদের সবাইকে বলতে নিজের রাজস্বী অনিন্দবাবু দেখুন, আমি একটা- মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ক্যালি নেই। দেখুন আমি একটা যদি কথা বলি, রাজস্বী কথা সত্যি হয়। রাজশ্রী কিভাবে কথা বলছে আমি বুঝতে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টা রাজনীতি করে, ওনার মতো ডেডিকেশন মানে কারুর নেই, ভারতবর্ষের রাজনীতিতে কারুর নেই। আমি জোর গলায় বলছি, উনি যেভাবে যে জিনিসটাকে নিয়ে গেছেন, আজকে যেভাবে ওনার অত্যাচারিত হয়েছেন, ওনার কিচ্ছু ছিল না। উনি একটা নতুন পার্টি তৈরি করেছেন কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে, সেই পার্টিকে এস্টাবলিশ করেছেন। আমি বলি এস্টাবলিশ করেছে, সেই করার পর পার্টিটাকে দেখুন, establish দেখুন, করতে দেখুন, সাহায্য কে না, করলো? সাহায্য পরে কথা। সেই আজকে backing তার কোথায় এলো dedication টা যখন বলুন। CPM এর আজকে মার খাচ্ছে 24 তখন কে 24 সাহায্য ঘন্টা সেই করলো এই লোকটা পার্টি রাজ্যে? করেছে। বারংবার আজকে CBI বহু তদন্ত, লোক আপনি দেখবেন। Defense আমি Ministerকে একটা কথা ডেকে বলি, নিয়ে আসা, আমি কে একটা কথা করেছে? বলি। আচ্ছা আমার ব্রহ্মাস্ত্র আছে, ব্রহ্মাস্ত্র। অশোকবাবু আমার ব্রহ্মাস্ত্র আছে, প্লিজ। অশোকবাবু এবার আপনার কথা বলি। অশোকবাবু আমি আসছি, আমার ব্রহ্মাস্ত্রের সময় হয়ে গেছে। 3টে অগ্নিবাণ আমি আপনাদের দেখিয়েছি, এবার ব্রহ্মাস্ত্রের সময়। আমাদের প্রোগ্রামের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে ব্রহ্মাস্ত্র। কিসের ভিত্তিতে রাজীব বন্দ্যোপাধ্যায় দীনেশ ত্রিবেদীতে আস্থা বিজেপির? দীনেশ ত্রিবেদী তিনি কি করেছেন? রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে চলে গিয়েছেন, বেসুরো হয়েছিলেন। কেন রাজীবে আস্থা, কেন দীনেশে আস্থা? ব্রহ্মাস্ত্রে উত্তর দেবে। এর উত্তর রাজর্ষিকে দিতে হবে। কিসের ভিত্তিতে আস্থা দীনেশে এবং রাজীবে? প্রথম কথা হচ্ছে এটা পার্টির সম্পূর্ণ ইন্টারনাল ডিসিশন। দ্বিতীয় কথা হচ্ছে তারা পার্টির সদস্য, তারা বয়স্ক রাজনীতিবিদ, সেই কারণে পার্টি ডিসিশন নিয়েছে। ঠিক বলেছে রাজশ্রী, ঠিক কথা বলেছে। আমরা বয়স্ক তারা প্রত্যেককে বুঝতে যথেষ্ট পেরেছে রকম, আমরা যে আজকে প্রত্যেককে দীনেশ রকম ত্রিবেদী সম্মান এবং দিয়েছি। রাজীব বন্দ্যোপাধ্যায়, আমরা মমতা প্রতিটা বন্দ্যোপাধ্যায়, যারা অন্য দল মমতা থেকে এসেছেন বন্দ্যোপাধ্যায় তাদের তৈরি করালো। প্রত্যেককে সম্মান কারণ দিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে তৈরি করেছে তাদের ছাড়া বিজেপি চলতে পারছে না। আসলে মমতা দীনেশবাবু, বন্দ্যোপাধ্যায়কে যারা তৈরি করেছিলেন তারা দীনেশবাবু, কোথায়? অজিত পাজা কোথায়? পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের কি পরিণতি হলো? তাদের কি পরিণতি হলো? তাদের পরিণতিটা কি হলো সেইটা বলুন। অজিত পাজা মারা গেছেন, আপনি অজিত জানেন না পাজার হয়তো। পরিণতিটা কি হয়েছিল? কেন কাঁদতে হচ্ছিল অজিত পাজাকে? যে আজকে- শিশুটার জন্ম দেখুন, দিলাম, একটা রাজশ্রী, শিশুকে আমি একটা দুজনে কথা মিলে। বলি, আজকে একটা কথা বলি, রাজীব বন্দ্যোপাধ্যায়কে যদি না নিত, দীনেশ ত্রিবেদী যদি না নিত, কালকে ওনারা যে চলে যাবেন না, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন? আচ্ছা দেখুন, বলতে সেটা তো পারবেন তাদের আপনি? ব্যক্তিগত ব্যাপার, তারা কোথায় থাকবেন, কোথায় যাবেন, না, না, কোথায় আসা ব্যক্তিগত ব্যাপার না, যাবে। এটা কিসের ব্যক্তিগত না, ব্যাপার? আমি যদি- কেন এটা ব্যাপার? আমি যদি অনিন্দবাবুর কথা সূত্র ধরে প্রশ্ন করি, তার মানে বিজেপি ভয় পেয়ে গেছে, ভাই ওকে আটকাও, সোজা বাংলা। ভারতীয় জনতা পার্টি একদম দুটি জেনারেল কথা এমপি বলছি, থেকে ওকে আজকে আটকাও। সরকার করেছে কেন্দ্রে, যেখানে কমিউনিস্ট পার্টি 1925 সালে তৈরি হওয়া দেখুন, একটা পার্টি, তিনটে মাত্র আজকে রাজ্যের সব্যসাচী মধ্যে থেকে গেছে। সব্যসাচী তাই দত্ত ভারতীয় দল জনতা ছাড়লো। পার্টি যে আজকে কাশ্মীরের জন্য সব্যসাচী দত্ত শ্যামাপ্রসাদ দল ছাড়লো, সর্বোচ্চ তারপর বলিদান দিয়েছে, রাজীব বন্দ্যোপাধ্যায় সে কি কমিটিতে ভয় এলেন। পাবে? আবার কোথা থেকে শ্যামাপ্রসাদ চলে ভারতীয় আসলো? জনতা পার্টি কিসের কি ভয় বলছে? পাবে যে 2 থেকে 303 পৌঁছেছে? রাজস্বী, ওই লঙ্কায় রাজস্বী। রাবণ মল্ল, বেহুলা কেঁদে বিধবা হলো। এখানে শ্যামাপ্রসাদ মুখার্জি কোথা থেকে আসলো? বাংলা ভাগের মূল হোতা, তার কথা এখানে কোথা থেকে আসছে? 20 জুন 1946 কংগ্রেসের এমএলএরা ভোট দিয়েছে কি ভোট দেয়নি? ফজলুল হক মন্ত্রিসভার যিনি সাথী, তার আবার সার্টিফিকেট আপনার থেকে নেবো? তো ফজলুল হকের মন্ত্রিসভার সেখানে কংগ্রেসের এমএলএদের সমর্থন ছিল না? 1940 সালে 1941 এ কংগ্রেসের এমএলএদের সমর্থন ছিল কি ছিল না? আপনার তাহলে বিধানসভার রেকর্ড চেক করা নেই। আপনি বিধানসভার রেকর্ড চেক করেন। রাজর্ষি ব্রেক দিতে হবে, ব্রেক অশোক দা ব্রেক অশোক দা প্লিজ ব্রেক আমাকে ব্রেক দিতেই হবে রাজর্ষি ব্রেক দিতে হবে, কিছু করেনি, ডিরেক্টর অর্ডার আছে, ব্রেক নিতেই হবে। ব্রেকে যাওয়ার আগে একবার শুনে দেবো সব্যসাচী দত্ত যেদিনকে তিনি তৃণমূল কংগ্রেস যোগদান করছেন, তারপরে পরেই বিজেপির কমিটিতে পুরনো নেতারা ফিরে আসছেন, কেন? সব্যসাচী দত্ত কি বলছেন একবার শুনে দেবো ব্রেকে যাওয়ার আগে। হ্যাঁ, নিশ্চয়ই আমি অন্য দলে গেছিলাম, এটা তো অস্বীকার্য নয়, কিন্তু কারোর সমালোচনা করাটা আমার মানে নৈতিক কর্তব্যও নয়, আর আমি কখনো করি না। কিন্তু এটা আমার পুরনো জায়গা। দলের কোনো সময় কারোর সঙ্গে হয়তো আমার মতের অমিল হয়েছিল, সেই মতের অমিলের জন্যে গেছিলাম। আজকে আবার দলীয় নেতৃত্ব মমতাদি, অভিষেক,
পার্থদা, ববিদা এরা আমাকে গ্রহণ করেছেন, আমি তাতে কৃতজ্ঞ এবং দলের কর্মী হিসাবে এনারা যে কাজ দেবে সেটাই করব। ভুল হয়েছিল রিয়েলাইজেশন মানুষকে উন্নতির জায়গায় নিয়ে যায়। তৃণমূল কংগ্রেস কি উন্নতির জায়গা যাবে? সব্যসাচীকে ফিরিয়ে আনার পর উত্তর খুঁজবো। আমাদের সঙ্গে এক্সপার্টরা রয়েছেন, গেস্টরা। ফিরে আসছি ব্রেকের পর। ফিরলাম অনির্বাণ রোগীবান নিয়ে ব্রেকের পর। আমাদের সঙ্গে আমাদের এক্সপার্ট এবং গেস্টরা রয়েছেন। আমি প্রফেসর কাঞ্জিলাল, আপনার কাছে জানতে চাইছি যে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় 213টা আসন নিয়ে ফিরলেন, তারপর পরবর্তীকালে অন্যান্য দল থেকে বেশ কিছু বিধায়ক এসছেন, সংখ্যাটা আরও বাড়তে চলেছে। এই ট্রেন্ডটা দেখেই তো বিজেপির অন্তত স্পষ্ট হয়ে যাওয়া উচিত যে না, এই শক্তিশালী দলটার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করাটা অসম্ভব বলা উচিত নয়, রাজনীতি অসম্ভব কিছু হয় না, কিন্তু খুব কঠিন। তারপরেও যখন বিজেপি সেই পুরনো লোকগুলোতেই আস্থা রাখে যাদের নিয়ে একসময় প্রশ্ন উঠে গেছিল, সেই বিজেপি কত দূর এগোতে পারবে? আপনি কি বলেন? হ্যাঁ, যেটা হচ্ছে যে টিএমসি প্রজেকশন অ্যাবাউট দিল্লি, সেটা মানে দিল্লি জয় করতে চায় টিএমসি, এইটা কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট। সেটা হচ্ছে যে শুধু তাই না, টিএমসি এখন ত্রিপুরা, গোয়া, উত্তরপ্রদেশ, আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীপুরের ঘটনায় টিএমসি দল সেখানে পৌঁছে গেছে। কাজে টিএমসি যে ঝাঁপিয়ে পড়েছে, আর কেউ পৌঁছতে পারলো না। প্রিয়াঙ্কা গান্ধী গ্রেপ্তার হলেন, অখিলেশ গ্রহণবন্দী হলো, ভূপেশ বাগাল বিমানবন্দরে আটকে গেলেন, পাঞ্জাবের উপমুখ্যমন্ত্রী হেনস্থা হলেন, টিএমসি সাংসদরা পৌঁছে গেছিলেন। এর কারণটা যদি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি একটু আমাদের বলেন, তাহলে খুব বাধিত হব মাননীয়া কাঞ্জিলাল। না, আমার প্রশ্নটা হচ্ছে, আমার পয়েন্টটা হচ্ছে যে টিএমসি জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করতে চায় বলে তারা ঝাঁপিয়ে পড়েছে, সেই জন্য তারা এই প্রজেকশনটা করছে যেটা মানুষের কাছে পৌঁছচ্ছে। দ্যাট ইজ মাই পয়েন্ট। আরেকটা কথা আমি যেটা বলবো, যে যাদের কথা বলা হচ্ছে জাতীয় সমিতিতে রাখা হয়েছে, তার মধ্যে একজনের কথা আমি বলবো, সে হচ্ছে মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী আগে সিপিআইএম ছিলেন, তারপর তৃণমূল, তারপর বিজেপি, অর্থাৎ তার দল তার অভ্যেস আছে। আরেকটা হচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায়, তিনি বেসুরো, অর্থাৎ বাংলা থেকে যদি এতজন বিজেপি আবার সেই তৃণমূলে চলে যায়, তাহলে বিজেপিকে তো চালানোই মুশকিল হবে পশ্চিমবঙ্গে। এটা তো নিশ্চয়ই তাদের মাথায় আছে। কাজে অনেক ভেবেচিন্তে তারা এগুলো করেছেন। এবং আরেকটা কথা বলবো যে লক্ষণীয় যে দীনেশ ত্রিবেদী, রাজীব, মিঠুন চক্রবর্তী বেছে বেছে এদের কিন্তু বিজেপি গুরুত্ব দিচ্ছে, এবং বিজেপি যে তৃণমূলকে গুরুত্ব দিয়েছে সেটা বিধানসভা নির্বাচনেই কিন্তু প্রমাণ হয়ে গেছে। না হলে জাতীয় স্তরের এত নেতা আসতেন না এখানে। প্রফেসর কাঞ্জিলাল, আমি ফিরবো, প্রজেকশনটাই কিন্তু খুব প্রফেসর কাঞ্জিলাল আমি ফিরবো। অশোকবাবু, আমি আপনাকে একটা বিষয়ে জানতে চাইছি। একাংশ বলছেন যে আজকে বিজেপির যে বারবরন্ত বা বিজেপিকে নিয়ে এত আলোচনা হচ্ছে, তৃণমূল কংগ্রেস অনেক দূর এগিয়ে গেছে, সাইডে চলে গেছে। আমি তৃণমূল কংগ্রেস নিয়ে এই মুহূর্তের আলোচনা ধরুন যাচ্ছি না। আজকে বিজেপির এই যে বারবরন্ত, আপনারা বলেন তৃণমূলের জন্য, কিন্তু একাংশ বলছে আপনাদের জন্য, বামেদের জন্য। আপনারা নিজেদের গুরুত্ব হারাতে হারাতে প্রাসঙ্গিকতা এমন জায়গায় নিয়ে গেছেন যে কার্যত শূন্যে পরিণত হয়েছে। আজকে যদি আপনাদের দল বা বামেদের সিপিএমের দল যদি শক্তিশালী থাকতো, বিজেপি দাঁত ফোটাতে পারতো। দেখুন, আপনারা দায়ী নন। দেখুন, বাংলার রাজনীতিতে আমি আবার বলছি, সত্যি তো আমরা ব্যর্থ হয়েছি। এবং যারা অনেকে বলেন যে মানুষ ভুল বুঝেছে, আমরা অন্তত যারা ভারতীয় জাতীয় কংগ্রেসের আদর্শে বিশ্বাসী, আমরা মনে করি মানুষ ভুল বুঝেছে। এই কথা নয়, আপনারা ভুল বুঝিয়েছে, কোথাও গিয়ে আমরা হয়তো মানুষের কাছে পৌঁছতে পারি না। মানুষকে ভুল বুঝিয়েছেন। একটু আগে আপনি যে বলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলা ভাগের কাণ্ডারি, সেখানে যেভাবে আপনারা মানুষকে বাংলা ভুল বুঝিয়েছেন, আপনি এটা বললেন না যে আচার্য কৃপালিনী কি চিঠিটা লিখেছিলেন সেটা আপনি বলতে পারলেন না। আপনি বললেন শ্যামাপ্রসাদ বাংলা ভাগের কাণ্ডারি, মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ ঘোষ, আচার্য চৌধুরী আন্দোলনের সময় যারা মুচলেখা দিয়েছে, কে মুচলেখা দিয়েছে? যারা জেলের মধ্যে বসে বসে জেলের মধ্যে বসে বসে বই লিখে ফেললো, 2011 থেকে যারা কোনদিন ডি ক্যাটাগরি 2011 থেকে 2021 সোমেন কোন জাদু বলে পশ্চিমবঙ্গে আরএসএস এর বারবারন্ত হলো? এর উত্তর তো আজকে তৃণমূলকে দিতে হবে।
আমরা বারবার বলি মূল লড়াই আরএসএস সংঘ পরিবারের বিরুদ্ধে, বিজেপি অনেক সেকেন্ডারি ম্যাটার কংগ্রেসের কাছে। মূল লড়াই আরএসএস সংঘ পরিবারের বিরুদ্ধে। তৃণমূল দাঁড়িয়ে বলুক, তৃণমূল দাঁড়িয়ে বলুক, জওহরলাল নেহরু ডেকে পাঠিয়েছিলেন, তাই জন্য আরএসএস কে ডেকে পাঠানো হয়েছিল রিপাবলিক প্যারেডে 1962 তে। রাজস্বী বাবু তো চিৎকার করবেনই, কারণ ওনারাই তো তৃণমূলের ন্যাচারাল অ্যালাই, চিঠি লিখেছিলেন যে কাশ্মীরের মহারাজের সঙ্গে দেখা করুন, উনাকে কনভিন্স করবেনই বিলয় হওয়ার জন্য ভারতবর্ষে। তাই জন্য বিবিসি ওয়ার্ল্ড বলছে the second person in India who can go the maximum number of people. অনিন্দ সিনহা, প্লিজ অশোক দা, আমি অনিন্দ সিনহার কাছে আমি জানতে চাইছি যে আজকে আমরা আলোচনা করছি যে বিজেপি কর্মসমিতিতে কারা কারা এসেছেন, সেটা আমাদের টকিং পয়েন্ট। কিন্তু অনিন্দ বাবু, আমি আপনার কাছে জানতে চাইছি যে বিজেপি থেকে তৃণমূলে আসা, তৃণমূল থেকে বিজেপিতে আসা, পারস্পরিক এটা একটা প্রসেস ড্রেনিং চলছেই। আমি আপনাদের দলের প্রশ্নে বলছি, রাজনীতি তো এখন মূলত দুটো ওয়েতে চলে, একটা হচ্ছে যে ক্ষমতা দখলের লড়াই, আর একটা হচ্ছে নীতি আদর্শের লড়াই। এই সব্যসাচী দত্ত আপনাদের বিরুদ্ধে কথা বললেন, চলে গেলেন, আজকে বলছেন ভুল বোঝাবুঝি হয়েছিল, রিয়ালাইজেশন করে আমি ফিরে এসেছি, যা খুশি তাই বলেছিলেন, অপমানসূচক কথাবার্তা বলেছিলেন, কটাক্ষ করেছিলেন। আপনাদের নীতি আদর্শ নেই? না, বলি মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নীতি আদর্শের প্রশ্নে গ্রহণ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে, কিন্তু তার যে এই যে অরাটা মানুষ কিন্তু রেসপেক্ট করেন এখনও, নাহলে কি ক্ষমতা আসতে পারতেন না? তো সেই জায়গা থেকে যখন মানুষ দেখবে যে এই নেত্রী সেই লোকটাকে আবার দলে নিয়ে আসছে, ভবিষ্যতের ভোটগুলো যে ভোটটা পড়ে যাবে না তার কি মানে আছে? যে জিনিসটা বিজেপির আজকে হচ্ছে বলে অনেকে অভিযোগ করছে। সোমেন, ব্যাপারটা কি হয় বলি, সৌগতবাবুর কথা টেনেই বলি। দেখুন, প্রথমত সিদ্ধান্ত নিয়েছেন দল, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সিদ্ধান্ত নিয়েছে, উনি হয়তো বুঝেছেন যে সব্যসাচী বাবুকে দরকার আছে, তার জন্যই হয়তো নিয়েছেন। সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হয় কি, দেখুন, একটা নেতা একটা দল থেকে আরেকটা দলে যেতে পারে, কোনো সে তার নিজের ব্যক্তিগত কারণে হতে পারে, বা সেই পার্টি তার ভালো লাগছে না, বা সেখানে সে যাই হোক যে কোনো কারণে সে যেতে পারে। সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে কর্মীদের, যে কর্মীরা কি করে, নেতাদের না কপি করে, তারা যে কথা বলে সেটাকে সত্যি বলে মনে করে এবং তাদের কথার মতো তারা চলার চেষ্টা করে। যে নেতা আজকে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি সবার ক্ষেত্রেই বলছি কর্মীদের বড় দুরবস্থা। যে নেতা আজকে একটা, ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল করলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় গালাগাল করলো সেই নেতা, এবং বিজেপি সেই লোকগুলো যারা ফ্রন্টে গিয়ে লড়াইটা করে, তারা সেই নেতার কথা গিয়ে তারা লড়াইটা শুরু করলো, সেই নেতা হুট করে উল্টো দিকে চলে গিয়ে কালকে বিজেপিকে গালাগাল করতে শুরু করলো, মমতা বন্দ্যোপাধ্যায়কে আদর্শ বলে মানতে শুরু করলো। আবার উল্টো দিকে সে অন্যটাও হতে পারে, যেমন ধরুন রাজীব বন্দ্যোপাধ্যায় যখন মমতাকে ছেড়ে যাচ্ছেন, চোখের জলে ভাসিয়ে দিচ্ছে, সময় কমে আসছে, জানেন তো, কর্মীদের বড় দুরবস্থা। কর্মীদের কথাটা চিন্তা বলুন, নীতির কথা বলুন, নীতির কথা বলুন, ব্যক্তিগত আক্রমণ যেন নেতারা না করেন। রাজস্বী, আপনার কাছে স্পেসিফিক প্রশ্ন আছে, আমি আসবো। কথা বলবো, কংগ্রেস সিপিএম এর সাথে হাত মিলিয়েছে, সেটা একটা রাজনৈতিক অ্যালাই। আমি অন্য কথা বলছি, আমি এইসব নিয়ে যাচ্ছি না। আমি এই সামগ্রিক আলোচনায় আমি একটা শব্দবন্ধ উচ্চারণ করব, তারপরে যে ইচ্ছা বলুক। আইএসএফটা বলবেন প্লিজ, সাপ কেটেছে ধর্মনিরপেক্ষ। আরে দাদা ভাই চুপ করো ভাই, প্লিজ ইন্টারাপ্ট সাপ করবেন না, সময় কেটেছে কমে আসছে। মাথা, তাগা বাঁধবো কোথা? কেন সব্যসাচীকে আমরা দোষ দেবো? কেন দীনেশ বাবুকে দোষ দেবো? কেন মুকুল রায়কে দোষ দেবো? সাপ কেটেছে মাথা, তাগা বাঁধবো কোথা? বাংলার রাজনীতিতে সাপ মাথায় কামড় দিয়েছে, মাথাটাই বিষাক্ত হয়ে গেছে, আর কাকে দোষ দেবেন? সিপিএম থেকে একটি নেতা আপনাদের কংগ্রেসে জয়েন করলো, নামটা মনে পড়ে? দুদিন আগে মনে পড়ে? সিপিএম থেকে? হ্যাঁ, সিপিআই থেকে জয়েন করেছিল। তা জয়েন তো করেছিস, আমার বক্তব্য সেটা না, জয়েন করতে পারে। রাজস্বীকে বলতে, রাজস্বীকে প্রশ্ন আছে। অশোক দা, প্লিজ 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 রাজস্বী, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, ভারতবর্ষে আজকে যে রাজনীতি চলছে এটা ক্ষমতা দখলের রাজনীতি, সিম্পল ক্লিয়ার। যদি তাই হয় না রাজস্বী, তাহলে খুব সময়, জাস্ট 30 সেকেন্ড সময়, তাহলে মুকুল রায়কে ইউজ না করাটা আপনাদের বিরাট ভুল হয়েছে। ক্ষমতা দখলের রাজনীতি যদি করতে হতো তাহলে মুকুল রায়কে আপনারা ইউজ করতেন, এটা আপনাদের বড় ভুল, যার আজকে রেজাল্ট আপনাদের এইরকম ফলাফল।
স্বীকার করবেন কি করবেন না? 30 সেকেন্ড। আসতে চেয়েছেন, পার্টির মধ্যে তাকে নেওয়া হয়েছে, তিনি মনে করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাচ্ছে, সেই কারণে তিনি এসেছিলেন। এখন তারপরে তার মনে হয়েছে মমতা রাজশ্রী বন্দ্যোপাধ্যায় এত সোজা ব্যাপারটা নয়, উনি আসতে চেয়েছেন বলে সময় নেই, নেওয়া সময় নেই, হয়েছে। সময় নেই, এটা সময় নেই। কিভাবে কথা বলে? কিনা উনাকে কোনো এটা কিভাবে ভয় বলে? দেখানো হয়েছে এটা কিনা কিভাবে? সেটাও কেউ জানে না। না না, ও যদি উল্টোটা বলি, যদি উল্টোটা বলি, যদি উল্টোটা বলি, মুকুল রায়কে ভয় দেখিয়ে নেওয়া হয়েছে, সেটা কেউ জানে না। রাজশ্রীকে প্লিজ 30 সেকেন্ড করে আর নয় আমার প্রোগ্রাম করাতে হবে, প্রোগ্রাম শেষ। অনিন্দ বাবু 30 সেকেন্ড সময়। হোয়াট ইজ দ্য পলিটিক্যাল ফিউচার অফ ওয়েস্ট বেঙ্গল? রাজশ্রী যে কথাটা বলছে সেটা সম্পূর্ণ ভুল কথা। ভয় দেখানো এরকম কোনো ব্যাপার নয়, নিজে আসতে চেয়েছেন এটা ব্যাপার নয়, এর ভেতরে অনেক ঘটনা আছে যেটা সময় নেই, ইন্টারাপ্ট করবেন না, সময় নেই, আর যদি বিমল গুরুং এই বিমল গুরুং অমিত শাহ যখন বিমল গুরুংকে সময় শেষ স্টপ প্লিজ তখন কিন্তু সময় শেষ। এক ভাইয়ের বিপদে আর এক ভাই যতই ঝগড়া থাকুক, সম্পত্তি লেনা দেনা, টাকা পয়সা লেনা দেনা হয় না। বিজেপি সময় শেষ হয়ে গেছে। একই ব্যাপার, বিজেপি আর তৃণমূলের একই ব্যাপার। অশোক বাবু সময় শেষ, প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট অশোক বাবু 30 সেকেন্ড। চলবে, এই লেনা দেনা চলবে। আরে এটা তো দেখছি আমরা। ভাই ভাই দেখছেন আপনারা, যারা এক জায়গায় কখনো এক হচ্ছে না, বেশ, সময় শেষ প্লিজ, আমার সময় শেষ, একদম নেই প্লিজ অশোক দা। প্রফেসর কাঞ্জিলাল জাস্ট 30 সেকেন্ডস, আপনি কি মনে হচ্ছেন পশ্চিমবঙ্গের পলিটিক্যাল ফিউচার কি? দেখুন, আমি তার আগে অশোকদার কথার একটা জবাব দেব। একটু আগে এই আলোচনাতেই উঠে এলো যে মমতা ব্যানার্জি টিএমসি এনডিএ তে ছিল। দেখুন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে গত বিধানসভাতে কংগ্রেস সিপিএম জোট ছিল, কেরালে কিন্তু তারা বিরোধী হিসেবে কাজ করেছে। কাজে রাজনীতিতে এই জিনিসগুলো খুব একটা গুরুত্ব পায়। আচ্ছা, কংগ্রেস প্রথম প্রতিদিন কথা হচ্ছে এনডিএর সাথে ঘর করেনি, এটাও বলুন। সেটা অন্য কথা, কিন্তু কংগ্রেস সিপিএম এখানে একসঙ্গে ঘর করেছে, CPM আর সাথে বিরোধী আজকের সেটা হতে পারে। CPM এর সাথে তো আজকের নয়। কংগ্রেস তো না, এটা অন্য কথা। অশোক দা, অনিন্দ দা, রাজস্বী দা এবং সময় শেষ। আজকে চারজনের সঙ্গে আমরা কথা বললাম। এই কর্মসমিতিতে যে বিজেপি নেতারা এলেন বা পুরনো নেতারা ছিলেন, এর পলিটিক্যাল ইমপ্লিকেশনস ভবিষ্যতে কোথায় দায়, বিজেপি ভবিষ্যতে পলিটিক্যাল জায়গা থেকে কতটা এগোতে পারে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে এবং সেই নজরে রেখে আমরা ভবিষ্যতে অবশ্যই দেখব যে বিজেপি তাদের রাজনৈতিক জমি পশ্চিমবঙ্গে কতটা শক্ত করতে পারে। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে অনুষ্ঠানে আসার জন্য। একটা ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেকের পর ফিরে আসছে আমাদের এই অনির্বাণের অগ্নিবাণের ব্রেকিং সেগমেন্ট নিয়ে। সঙ্গে থাকুন। ব্রেকের পর ফিরলাম অনির্বাণের অগ্নিবাণের ব্রেকিং সেগমেন্টে। আর এই মুহূর্তে ব্রেকিং সেগমেন্টের প্রথম যে ব্রেকিংয়ের দিকে আমরা নজর রাখবো, লখিমপুর কাণ্ডে সুপ্রিম কোর্টের তরফ থেকে কেন্দ্রীয় মন্ত্রী ছেলেকে ডেকে পাঠানো হয়েছে। লখিমপুরের ঘটনায় গতকাল শতপ্রণোদিত মামলা সুমোটো করেছিল সুপ্রিম কোর্ট। সেই সুমোটো মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রার ছেলেকে আশিস মিশ্রাকে ডেকে পাঠানো হয়েছে। কারণ আশিস মিশ্রার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। যে 8 জন কৃষকের মৃত্যু হয়েছে সেই ঘটনায় আশিস মিশ্রা সরাসরি যুক্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই ঘটনায় আশিস মিশ্রার তরফে ভার্সন জানার জন্য সুপ্রিম কোর্ট থেকে তাকে তলব করা হয়েছে। নিঃসন্দেহে আশিস মিশ্রার কাছে এটা যেমন একটা চাপের বিষয়, অন্যদিকে অবশ্যই কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রার কাছেও এটা অস্বস্তির বিষয়। ব্রেকিং সেগমেন্টের দ্বিতীয় যে খবরে চোখ রাখবো, পুজোর খবরে চোখ রাখতে হচ্ছে। পুজোর ব্রেকিং, কারণ আজ শ্রীভূমি স্পোর্টিংয়ে আজ প্রতিমায় অলংকার পরানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। শ্রীভূমি স্পোর্টিংয়ে আজ সুজিত বসুর উপস্থিতিতে প্রতিমায় অলংকার পরানো হয়েছে। শ্রীভূমি স্পোর্টিং কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো কর্তৃপক্ষ। শ্রীভূমি থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি শ্রেয়সী। নিঃসন্দেহে খুব জমজমাট পুজো এই মুহূর্তে শ্রীভূমিতে চলছে। আর শ্রীভূমির এবারে তো থিমটা একেবারে ফ্যান্টাস্টিক। কীরকম পরিবেশ সেখানে দেখছো? একদম
একদমই তাই। দেখো, কলকাতার মধ্যে যদি দুবাইয়ের বুর্জ খলিফাকে দেখতে হয় তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে শ্রীভূমি স্পোর্টিং এ। তোমাকে একদম সরাসরি দেখাবো। আমরা তো সকালের ছবি অনেক দেখেছি, কিন্তু এই সন্ধ্যাবেলার এই আলো, বুর্জ খলিফার যে আলো, দেখো সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। কখনো কখনো এই সাদা আলো চলছে এবং তারপরে কখনো কখনো বিভিন্ন ধরনের আলোর রিফ্লেকশনে দেখা যাচ্ছে বুর্জ খলিফাকে। এবং তোমাকে দেখো আরো একটা ছবি যেটা আমি এই মুহূর্তে দেখো তুলে ধরবো। সাধারণ মানুষ তারা কিন্তু এই প্রথম দিনেই তারা কিন্তু ভিড় জমাতে শুরু করেছে। আমরা যেমনই জানি যে কোভিড গাইডলাইন মেনে এবারে কিন্তু মণ্ডপে প্রবেশের ক্ষেত্রে নিষেধ জারি করা হয়েছে, নিষেধ রয়েছে, কিন্তু সাধারণ মানুষ তারা দেখো অবশ্যই ভিড় জমিয়েছে। একটুখানি কথা বলে নেব। মেতে উঠেছেন শ্রীভূমি স্পোর্টিং এবারে এক অভিনব উদ্যোগ নিয়ে হাজির হচ্ছে সাধারণ মানুষের কাছে। অনির্বাণের অগ্নিবাণে আজকে আমরা এই পুজোর খবরের মধ্য দিয়ে শেষ করছি। এরপর আপনারা দেখুন সোজাসুজি স্বর্ণালী সৃজিতার সঙ্গে।